প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার অনুরোধে আমি এই ভিডিওতে সপ্তম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম দেওয়া হয়েছিল পার্ট 1, সেই পার্ট 1-এর প্রত্যেকটি সাবজেক্টের সমাধান তুলে ধরছি। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। দেখো, প্রথমে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 অঙ্ক গণিত। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। তো দেখো, এবার আমরা সমাধানে চলে যাব। সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1। প্রথম প্রশ্ন, অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। কি হবে? অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়। এরপরে দেখো, অনুপাতে কোনো একক নেই, অনুপাতে কোনো ড্যাশ নেই। কী হবে? অনুপাতে কোনো একক নেই। এরপরে a⁴b, এতে নিধান ড্যাশ। দেখো, নিধান সবসময় যেটা নিচে থাকে এটাকে নিধান বলে, আর এটা পাওয়ার বলে তোমরা জানো। তো এখানে যেহেতু নিধান জিজ্ঞেস করেছে, সেহেতু কী হবে? এ হবে উত্তর, এ হচ্ছে নিধান। এরপরে দেখো, যদি a⁴b = 2:3 এবং b⁴c = 2:3 হয়, তবে a⁴b⁴c কত? দেখো, আমরা এটা লিখবো যে a⁴b মানেই তো ভাগ সম্পর্ক, a/b = 2/3 লিখলাম, আর b/c = 2/3 লিখলাম। লিখে তারপরে আমাদের দেখো, b যদি আমরা সমান না করি, ঠিক আছে, এই b যদি আমরা সমান না করি, তাহলে আমরা a⁴b⁴c তো লিখতে পারবো না। সেই জন্য আমাদের টার্গেট থাকবে যে b এখানে একটা সমীকরণ মানে এখানে একটা অনুপাত দেওয়া আছে, এখানে একটা অনুপাত দেওয়া আছে। তো আমার দুই জায়গাতেই বির মান সমান করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো দেখো, আমরা যদি প্রত্যেকটার সঙ্গে 2 মানে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়, আর 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়। এবার শুধু উপরে তো গুণ করলে হবে না, আমার নিচেও গুণ করতে হবে। তো দেখো, আমি এখানে যেহেতু 6 করতে চেয়েছি, তাই 2 দিয়ে গুণ করেছি, উপরেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর এখানে দেখো, বিতে 2-এর সঙ্গে 3 গুণ, আবার 3-এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9। তাহলে a⁴b⁴c কত পেলাম? এ তো এই 4 পেলাম। বি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও 6, এখানেও 6, তার মানে বির মান 6। আর এখানে সির মান কত পেলাম? 9, সেটাই বাতিয়ে দিলাম। এরপরে দেখো, পরের অঙ্ক, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায়? তাহলে দেখো, আমরা প্রথমে ধরে নেব যে প্রথম বন্ধু 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2 টাকা পায়, তৃতীয় বন্ধু পাবে কত? দেখো, এখানে বলেছে তৃতীয় বন্ধু দেখো কি পায়? প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তা দেখো, তার প্রাপ্য মোট টাকা কত? 2 + 1, আর তার অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ, তার মানে 3/2 হবে। দেখো, তোমরা এখানে 100 হিসেবে ধরতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, তবে সেখানে আনুপাতিক ভাগহারটা বড় হবে, সেই জন্য 1 করে নেওয়াই ভালো। এরপর দেখো, প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইষ্ট দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইষ্ট তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকাটা আমরা বের করে নেব অনুপাতটা। তো দেখো, 1:2:3/2 আমরা এই 3টে লিখে দিলাম। এরপরে দেখো কি হয়, দেখো তোমাদের এটা তো ভগ্নাংশে রয়েছে, তো আমাদের ভগ্নাংশ তুলে দিতে হবে। তা ভগ্নাংশ আমরা কি করে তুলতে পারি? দেখো, 3-এর 2, মানে আমি নিচের থেকে 2টা আমরা কি করে তুলতে পারি? আমার টার্গেট থাকবে পূর্ণ সংখ্যা নিতে। এর সঙ্গে দেখো, যদি 2 গুণ করে দিই, তাহলে কিন্তু দেখো ভগ্নাংশ উঠে যায়। কি করে? কারণ আমরা জানি এর সঙ্গে ভগ্নাংশের সঙ্গে যদি গুণ করা হয়, তাহলে কি নিচের সঙ্গে কাটাকাটি সম্পর্ক হয়, তাহলে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 3। এবার তাহলে এগুলোর সঙ্গেও তো 2 দিয়ে গুণ করতে হবে। আমরা গুণ করে 2-1-কে 2, তো সেটাই আমি নিচে লিখেছি আর কি, এই যে পরের লাইনে সেটাই লিখেছি। এবার 2:4:3। দেখো, আনুপাতিক ভাগহার কি হচ্ছে? 2 + 4 + 3, এটা আমাদের করতে হবে, কারণ আমরা যদি প্রত্যেকের টাকা বের করতে চাই। তাহলে দেখো, আমরা মূলধন, আমাদের যে মূলধন, সেই মূলধনটা কত? 9,000 টাকা। তো আমরা এবার সহজেই বের করতে পারবো। প্রথম বন্ধু টাকা পাবে কি? 9,000-এর সঙ্গে এই আনুপাতিক ভাগহার, মানে অনুপাতের সঙ্গে আনুপাতিক ভাগহারটা নিচে দিয়ে গুণ করে দিতে হবে। তো দেখো, 9,000 গুণ 2-এর 9, কারণ প্রথম বন্ধু 2, তো 2-এর 9 = 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু কী হবে? 9,000 গুণ 4-এর 9,
আর তৃতীয় বন্ধু কী হবে 9,000 গুণ 3, এইভাবে 2,000 টাকা পাবে, 4,000 টাকা পাবে, 3,000 টাকা পাবে, এটাই উত্তর। তো এখানেই তোমাদের অঙ্কের অ্যাক্টিভিটি টাস্কটা শেষ হলো। এরপরের প্রশ্ন পরিবেশ। তো দেখো প্রথম প্রশ্ন, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো। তো আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখে নেব। তোমরা জানো একটা সমীকরণ আছে যে c/5 = f - 32/9। তো আমরা এখানে সিটা মানে সেলসিয়াস কত পাচ্ছি 40, তো সেই 40টা লিখে দেব, আর তার নিচে জাস্ট সির জায়গায় সেলসিয়াসের জায়গায় 40টা লিখে দেবো, বাকি সমীকরণটা লিখে দেবো। তাহলে কী হবে 40/5, হ্যাঁ কাটাকাটি করা যায়। এবার = f - 32/9 যেরকম ছিল সেরকমই পাঠিয়ে দিলাম। এরপরে দেখো 8 মানে 5 8 40, তাহলে উপরে 8 থাকছে, তো 8 = f - 32/9। এবার দেখো কোনাকুনি গুণ করব, 8-এর নিচে কিছু নেই মানে কি 1, 8-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে এর নিচে, তাহলে এই f - 32 এইটার সঙ্গে 1-এর গুণ মানে f - 32ই হবে, কোনো কিছুর সঙ্গে 1 গুণ করা মানে সেটাই হবে, = এই 8 8 9 কোথায় 72, সে 72টা লিখলাম। এবার এফকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব, 72 + 32 = 104 ডিগ্রি ফারেনহাইট, এটাই আনসার। নেক্সট প্রশ্ন, ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়। তোমরা লিখবে ম্যারাসমাস রোগের লক্ষণ দিয়ে 1 দাগ, দেহের পেশির খুব বেশি ক্ষয় হয়, 2 দাগ, চামড়া জায়গায় জায়গায় কুঁচকে যায়, 3 দাগ, বুকের হাড়গুলি বাইরে থেকে ভালোভাবে দেখা যায়, 4 দাগ, চামড়া ও চুল ফ্যাকাশে হয়ে যায়, 5 দাগ, হাত ও পাগুলি সরু হয়ে যায়। এরপরে দেখো 3 দাগ, তুঁতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখবে, এটি কি ধরনের বিক্রিয়ার সমীকরণ দাও। তো দেখো কি হবে, উত্তরটা হবে তুঁতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে লোহা তুঁতে থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে, লোহা তুঁতে থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে এবং ফেরাস সালফেট উৎপন্ন করে। এরপরে লিখব অধক্ষিপ্ত হওয়া কপার লোহার পেরেকের গায়ে লাল রঙের আস্তরণ সৃষ্টি করে। এটা তোমাদের বইতেই আছে, দেখো সমীকরণ কি হবে, Fe + CuSO4 = FeSO4 + Cu, এটাই হবে সমীকরণ। লাস্ট প্রশ্ন রয়েছে তোমাদের, আর এটাই কী ধরনের বিক্রিয়া, এটা কী হবে, এটি প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর দেখো শেষ প্রশ্ন 4, তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো। তুমি লিখতে পারো যে 1 দাগ দেবে, দিয়ে লিখবে যে মল এবং মূত্রের মাধ্যমে আমার দেহের থেকে জল বেরিয়ে যায়, 2 দাগ দিয়ে লিখবে ঘামের মাধ্যমে আমার দেহ থেকে জল বেরিয়ে যায়। আর কি আরও কিন্তু অনেক রকম হয়, যেরকম চোখের জল মানে চোখের জলের মাধ্যমে আমাদের দেহ থেকে জল বেরিয়ে যায়, এরকম লিখে দেবে। এরপরে নেক্সট মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস। দেখো প্রথম প্রশ্ন, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই উক্তিটির সপক্ষে 2টি বা 3টি বাক্য লেখো। তোমরা লিখবে ব্রাহ্মণ্য ধর্মের পরম পৃষ্ঠপোষক সেন রাজাদের আমলে পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্ম প্রবল হয়ে ওঠে এবং বৌদ্ধ ধর্ম কোণঠাসা হয়ে পড়ে। এই যুগে একাধারে বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম ও অন্যদিকে পৌরাণিক হিন্দু ধর্ম দুইই জনপ্রিয় হয়ে ওঠে। সূর্য, অগ্নি, ইন্দ্র প্রভৃতি বৈদিক দেবতার পূজা ও বৈদিক শাস্ত্রাদির চর্চা বৃদ্ধি পায়। শিব, দুর্গা, কার্তিক, গণেশ, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি পৌরাণিক দেবদেবীর পূজা জনপ্রিয় হয়ে ওঠে। এ সময় বাংলায় বৈষ্ণব ধর্মমত বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ব্রাহ্মণ্য ধর্মের প্রাবল্যে বৌদ্ধ ধর্ম ক্রমশ দুর্বল হয়ে পড়ে। বহু বৌদ্ধ মঠে হিন্দু দেবদেবীর পূজা শুরু হয়। এরপরের প্রশ্ন দেখো, প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি 2য় অধ্যায়ে পড়েছ তার একটি তালিকা তৈরি করো। তুমি কি লিখবে, একটা তালিকা বলতে তুমি লিখবে যে অঞ্চলগুলির নাম পড়েছি সেগুলি হলো
দিয়ে একটা হাইফেন দিয়ে লিখবে পুণ্ড্রবর্ধন, পুণ্ড্রবর্ধন, কমা দিয়ে বরেন্দ্র, কমা দিয়ে বঙ্গ, কমা বঙ্গাল, কমা গৌর, কমা সমতট, কমা হরিকেল, হরৈরস্যি কয়েকার হরিকেল। এরপরে দেখো যে তারপরের পয়েন্ট করবে যে নদীগুলির নাম আমি পড়েছি সেগুলি হলো, দিয়ে লিখবে অনেক নদী দেখবে তোমার বইতে দেওয়া রয়েছে, তো সেখান থেকে কয়েকটা নদী আমি লিখছি। প্রথমে লিখবে ভাগীরথী, ভয়াকার গয় দীর্ঘী র থয় দীর্ঘী, তারপরে ক র তয়কার অন্তস্থয়কার করতোয়া, তারপরে পদ্মা, নেক্সট অজয়, তারপরে দামোদর, কাঁসাই আর মেঘনা। এরপর 3 দাগ, ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি 2টি অথবা 3টি বাক্যে লেখো। তো দেখো এইটা তোমাদের বইতে আছে, দেখো তোমাদের বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় দেখো ভারতের সামন্ত ব্যবস্থা। এখান থেকে তোমরা প্রথমে 3 থেকে 4টি লাইন লিখবে, গুরুত্বপূর্ণ 3 থেকে 4টে লাইন লিখবে। এরপরে তোমরা চলে আসবে নিচের এই ছবিটাতে, নিচের এই ছবিটা পুরোপুরি আঁকবে তোমরা, এঁকে সুন্দর এই ত্রিভুজ মতো করে আঁকবে, এঁকে পাশে লিখবে, আমি যেটা বলছি সেটা পাশে লিখবে, সেটা তোমরা এটা লিখবে যে ত্রিভুজটির নিচে অনেক জনগণ, কমা দিয়ে তাদের উপর বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক, দাড়ি দিয়ে মাঝারি শাসকদের উপরে অল্প কিছু মহাসামন্ত, দাড়ি আর সবার উপরে রাজা, দাড়ি রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলে। তো তোমরা এইটার ব্যাপারে একটু লিখবে যে অবশ্যই এই ক্ষেত্রে ত্রিভুজ আকৃতির চিত্রের প্রয়োজন পড়ে, কারণ একেবারে সবার নিচে থাকে জনগণ, যেহেতু জনগণ সবথেকে বেশি পরিমাণে থাকে সেহেতু জনগণটা সবার নিচে থাকে। তারপরে তোমার রয়েছে কি মাঝারি শাসক বা সামন্তরা, তাদের পরিমাণ যেহেতু একটু কম তাই তারা ত্রিভুজের উপর দিকে। তারপরে তার উপরে দেখো মহাসামন্ত, যেহেতু তাদের পরিমাণ আরও একটু কম তাই তারা ত্রিভুজের একেবারে আরেকটু মানে শীর্ষের একটু নিচে। আর একেবারে সবার উপরে আমরা জানি থাকে রাজা, সুতরাং রাজাকে আমরা ত্রিভুজের একেবারে শীর্ষে রেখেছি, এই কারণেই ত্রিভুজের দরকার পড়ে। এরকম তোমরা গুছিয়ে লিখে দেবে। এরপরের প্রশ্ন, পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো। সেই ফসলগুলির কোনটি এখনও চাষ করা হয়। তোমরা এটা পাবে তোমাদের বইয়ের পেজের 29 নম্বর পৃষ্ঠায়। তোমরা 29 নম্বর পৃষ্ঠায় কিন্তু এটা পেয়ে যাবে। দেখো 29 নম্বর পৃষ্ঠায় এই যে জায়গাটা রয়েছে, দেখো লেখা রয়েছে এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান, অথচ সে যুগের শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। ঠিক আছে, এবার দেখো তোমরা লিখবে যে মানে পরের প্রশ্ন তো জিজ্ঞেস করেছে যে এগুলির সেই ফসলগুলি কোনটি এখনও চাষ করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ফসলগুলির মধ্যে অনেক কিছুই কিন্তু এখনও চাষ করা হয়। যেরকম দেখো ধান, সর্ষে, নানা রকম ফল, আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল, এগুলো সবই কিন্তু এখনও চাষ করা হয়। তো তুমি লিখে দেবে যে সেই ফসলগুলোর মধ্যে এইবার এরকম নাম লিখে দিয়ে বলবে এইগুলো এখনও চাষ করা হয়। তো এখানে তোমাদের ইতিহাস অ্যাক্টিভিটি টাস্কটা শেষ হলো। এরপরে অ্যাক্টিভিটি টাস্ক হচ্ছে ভূগোল। তো দেখো ভূগোলের প্রশ্নটা একবার দেখে নাও তোমরা। তো দেখো প্রথম প্রশ্ন, চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয় তার সংক্ষেপে ব্যাখ্যা করো। এইটা তোমরা তোমাদের ভূগোল বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, তোমাদের যে ভূগোল বই তার 10 নম্বর পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। দেখো 10 নম্বর পৃষ্ঠাটা বের করে দেখো, তোমাদের
এরকম একটা ছবি দেওয়া আছে, এই যে ঋতুগুলো কেন আসে, প্রথমে আগে এরকম ছবি আঁকবে, সেম এই ছবিটা আঁকবে, তারপরে নিচে দেখো এরকম ছবি আঁকার চেষ্টা করবে, করে লিখবে এরকম, যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হয়ে থাকে, অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়। দাড়ি দিয়ে সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়। দাড়ি অথচ রাত ছোট হয়, তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্যরশ্মির পড়ে অনেক লম্বভাবে, তাই সূর্যের তাপও হয় প্রবল। দাড়িতে এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। আবার যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবীর বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না, দিয়ে রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। তো এইভাবেই তোমরা ঋতু পরিবর্তনের ব্যাপারটা একটুখানি গুছিয়ে, তবে একটু ছোট করে লিখবে, এত বেশি লেখার তো কোনো প্রয়োজন নেই। মোটামুটি 5 থেকে 6টা লাইনে এরকমভাবে ব্যাখ্যা করে দেবে। এরপর দেখো 2 দাগ, কোনো স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এটা তোমাদের 22 নম্বর পৃষ্ঠায়, বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় কিন্তু আছে। তোমরা 22 নম্বর পৃষ্ঠাটা বের করলেই দেখতে পাবে যে এই যে অক্ষাংশ বলে যেটা তোমাদের লেখা আছে, এইটাই তোমাদের পুরোটা লিখে দিতে হবে, ঠিক আছে? একটা কাঁচ বা প্লাস্টিকের স্বচ্ছ বলকে পৃথিবী বলে ধরে নিয়ে প্রথমে তোমরা লিখবে যে প্রথমে একটি কাঁচ বা প্লাস্টিকের স্বচ্ছ বলকে আমি পৃথিবী বলে ধরে নিলাম। দাঁড়িয়ে দিয়ে দেখো সি ঠিক একদম বাঁদিকে ছবিটা আঁকবে। সি ওই বলটা তথা পৃথিবীর কেন্দ্রবিন্দু। দাঁড়িয়ে দিয়ে পৃথিবীর কেন্দ্রবিন্দু সি থেকে নিরক্ষরেখা পর্যন্ত টানা সরলরেখা হলো CR। দাঁড়িয়ে দিয়ে পি হলো এমন যে কোনো বিন্দু যা বলটার ওপর মানে পৃথিবীর ওপর আছে। দাঁড়িয়ে দিয়ে পিসি হলো পি বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখা। দাঁড়িয়ে দিয়ে পিসি ও CR সি বিন্দুতে 40 ডিগ্রি কোণ তৈরি করেছে, সুতরাং পি বিন্দুর অক্ষাংশ হলো 40 ডিগ্রি উত্তর। দাঁড়িয়ে দিয়ে পি স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। এভাবে পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গা পৃথিবী কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখার সঙ্গে যে কোণ তৈরি করে তাই হলো ওই স্থানের অক্ষাংশ। ব্যাস, এইটুখানি লিখে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এইটাও তোমাদের বইয়ে আছে, আমি বলছি, এটা তোমাদের বইয়ের 35 পৃষ্ঠায় আছে। তোমাদের বইয়ের 35 পৃষ্ঠায় আছে। দেখো একদম সেম, দেখো বায়ুর উচ্চচাপ আর বায়ুর নিম্নচাপ করে খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। যে তোমরা এরকম খাতায় এরকম বাঁদিকে মানে ঠিক যেভাবে পার্থক্যটা লেখে আর কি, একটা ছক করে বাঁদিকে বায়ুর নিম্নচাপ আর বায়ুর উচ্চচাপ আর ডান দিকে বায়ুর নিম্নচাপ লিখে প্রথমে 1 নম্বর পয়েন্ট করে লিখবে, বায়ুর উচ্চচাপে 1 নম্বর পয়েন্ট করে লিখবে। যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ুর উচ্চচাপ দেখা যায়, যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল। আর ডান দিকে নিম্নচাপের ওখানে 1 দাগ দিয়ে লিখবে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি, অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়, যেমন নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। ব্যাস, এবারে 2 দাগ দেবে বাঁদিকে 2 দাগ দিয়ে লিখবে উচ্চচাপের বায়ু শীতল হয়, বায়ু সংকুচিত হয়। ডান দিকে 2 দাগ দিয়ে লিখবে নিম্নচাপের বায়ু উষ্ণ হয়, বায়ু প্রসারিত ও হালকা হয়। বাঁদিকে 3 দাগ দিয়ে লিখবে বায়ুর নিমজ্জনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপও বাড়ে। ডান দিকে 3 দাগ দিয়ে লিখবে বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। দাঁড়িয়ে দিয়ে এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ুচাপও কমে। বাঁদিকে 4 দাগ দিয়ে লিখবে শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে, এ কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না। দাঁড়িয়ে পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। এবার ডান দিকে 4 দাগ দিয়ে লিখবে উষ্ণ বায়ু উপরের স্তরের শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল বা বরফকণায় পরিণত হয়। দাঁড়িয়ে এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি বড় অশান্ত আবহাওয়া দেখা যায়। তো এই কটা পার্থক্য লিখে দিলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো তোমরা লিখবে, প্রথমে তোমরা লিখবে
উষ্ণমরু আর ভূমধ্যসাগরীয় জলবায়ু তোমরা পার্থক্যের জন্য ছক করবে, ছকে লিখবে উষ্ণমরু বাঁদিকে লিখবে, ভূমধ্যসাগরের ডান দিকে লিখবে, লিখে বাঁদিকে এক দাগ দিয়ে লিখবে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা থাকে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। ভূমধ্যসাগরীয় ঘরে লিখবে এক দাগ দিয়ে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা থাকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণমরুর 2 দাগে লিখবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেমি। ভূমধ্যসাগরীয় 2 দাগে লিখবে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, দাড়ি দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। উষ্ণমরুর 3 দাগে লিখবে এই অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। ভূমধ্যসাগরীয় 3 দাগে লিখবে এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফলের গাছ জন্মায় যেমন জলপাই, আঙুর, লেবু। আচ্ছা, এবার 4 দাগ উষ্ণমরুটা কোন কোন জায়গায় দেখা যায় সেটা সেসব দেশের কয়েকটা নাম লিখে দেবে। যেরকম বলছে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত এইসব দেশে এই জলবায়ু দেখা যায়। আর ভূমধ্যসাগরে কী হবে, ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। আর যেহেতু আমি বাংলা সপ্তম শ্রেণীর এই অ্যাক্টিভিটি টাস্ক 1-এর বাংলা এবং ইংরেজি আমি অনেক দিন আগেই আমার এই চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছিলাম, সেহেতু আমি আর নতুন করে এখানে ভিডিওটা দিচ্ছি না। আমি ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা ক্লিক করে খুব সহজেই সরাসরি সেই ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখতে পারবে। আর তোমাদের জন্য একটা খুব সারপ্রাইজ আছে, তোমরা যদি চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। সেখানে তোমাদের মতোই অনেক স্টুডেন্টরাও জয়েন অলরেডি হয়েছে। তো কী হবে এর ফলে, পরবর্তীকালে যখন তোমরা কোনো প্রবলেম ফেস করবে পড়াশোনা চলাকালীন কোনো প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নটা সেই গ্রুপে যদি তোমরা দিয়ে দাও, আপলোড করে দাও, তাহলে খুব সহজে ইনস্ট্যান্টলি কিন্তু তোমরা সেই গ্রুপ থেকেই, গ্রুপের মেম্বারদের থেকেই সেই প্রশ্নের যথাযথ সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো, প্রথমবার ভিজিট করে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তুমি সবার আগে পেতে পারো। ধন্যবাদ।